স্টুডেন্টস, ওয়েলকাম টু এজেড একাডেমি। আজ লেকচার 2 এ যে 6টা জিনিস পড়াবো, প্রথম হচ্ছে বহু সংখ্যক আধানের মধ্যে বল বা উপরিপাতের নীতি, ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস, সুপারপজিশন প্রিন্সিপাল। সেকেন্ড হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম। থার্ড হচ্ছে আধান বন্টন সমূহ, চার্জ ডিস্ট্রিবিউশন। তিন ধরনের আধান ডিস্ট্রিবিউশন আছে, একটা লাইন চার্জ ডেন্সিটি আছে, একটা সারফেস চার্জ ডেন্সিটি আছে, একটা ভলিউম চার্জ ডেন্সিটি আছে। তিনটেই পড়াবো। তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা এবং এদের একক, মাত্রা, সবকিছু, বলরেখা বা লাইনস অফ ফোর্স। তাহলে শুরু করা যাক আজকের প্রথম লেকচার মডিউল, বহু সংখ্যক আধানের মধ্যে বল, প্রথমটা বা সুপারপজিশন প্রিন্সিপাল। তাহলে প্রথমে একটা আধান ধরে নিচ্ছি Q1 এখানে আছে, আরেকটা আধান ধরে নিচ্ছি Q2 এখানে আছে। তো Q2 আধান Q1 এর উপরে কিছুটা বল প্রয়োগ করবে, সেরকম আরেকটা আধান ধরে নিলাম Q3, এই Q3 আধানটাও Q1 এর উপরে কিছু বল প্রয়োগ করবে। এরকম ভাবে অনেকগুলো আধান আছে, Q3, Q4, Q5, অনেকগুলো আধান আছে। আরেকটা আধান এরকম ভাবে আমি ধরলাম Qn, প্রত্যেকটা আধান Q1 এর উপরে কিছু পরিমাণ বল প্রয়োগ করবে। তাহলে Q1 এর উপরে টোটাল কত ফোর্স হবে, এটাই হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের নীতি। তাহলে প্রথমে আমি দেখি Q2 Q1 এর উপরে কত বল প্রয়োগ করবে। এটা আমি আগের দিন করেছিলাম ভেক্টরিক্যালি কিভাবে করতে হয়। মনে করি এটা হচ্ছে অরিজিন বা মূল বিন্দু কোনো একটি নির্দেশতন্ত্রের, O থেকে Q1 এর উপর ভেক্টর দূরত্ব ধরে নিয়েছি R1, আর Q2 পর্যন্ত দূরত্ব ধরে নিলাম R2। Q1 থেকে Q2, যেহেতু Q1 এর উপরে বল প্রয়োগ হচ্ছে Q2 এর জন্য, তাহলে Q1 এর উপরে যেহেতু বল প্রয়োগ হচ্ছে, তার মানে ডিরেকশনটা আমি এদিকে দিয়েছিলাম। তাহলে এটাকে আমি লিখেছিলাম R12। কেন R12? Q1 এর উপরে, যার উপরে সেটা আগে, যার জন্য সেটা পরে। তাহলে এবার আমি প্রথমে দেখব যে Q1 এর উপর বল কত, Q1 এর উপর বল কত Q2 এর জন্য, Q2টা Q1 এর উপরে কত বল প্রয়োগ করবে সেটা আমি লিখেছিলাম F12, ফোর্স অন 1 Q1 এর উপরে, যার জন্য সেটা আমি পরে লিখেছিলাম। ফোর্স এটা সমান লিখেছিলাম 1/4 পাই এপসাইলন 0 n2, কি হবে Q1 গুণ Q2 ভাগ Q1 আর Q2 এর মধ্যে দূরত্ব, তার স্কয়ার, R12 এর স্কয়ার। যখন আমি ভেক্টরিক্যালি লিখছি, তাহলে ভেক্টরিক্যালি কি লিখেছিলাম F12 এর ভেক্টর, আর এখানে ভেক্টর কি দিয়েছিলাম R12 এর ক্যাপ দিয়েছিলাম। যদি এটাকে আমি ভেক্টরিক্যালি লিখি তাহলে কি লিখবো, বা F12 ভেক্টর 1/4 পাই এপসাইলন 0 ইনটু Q1 Q2 বাই R12 এর কিউব R12 এর ভেক্টর। কেন লিখেছিলাম আগের দিন করেছি, এটা নিয়ে আমি আর গেলাম না। তো Q1 এর উপরে বল, Q2 এর জন্য Q1 এর উপরে বল আমি পেয়ে গেলাম। সিমিলারলি Q3টাও Q1 এর উপরে বল প্রয়োগ করবে। O থেকে যদি আমি এই ডিসটেন্স R3 ধরে নিই, আর Q3 Q1 এর উপরে বল যেহেতু, তার মানে এদিক বরাবর বলটা কাজ করবে, দূরত্বটাও এদিক বরাবর, সেটাকে আমি নিলাম R13। তাহলে এটা কত হবে, এবার Q3 এর জন্য Q1 এর উপর বল বা ফোর্স কত হবে, Q3 এর জন্য কার উপরে বল, Q1 এর উপরে বল F1, কার জন্য Q3, F13। এটা সমান কি হবে 1/4 পাই এপসাইলন 0 ইনটু Q1 আর Q3 আছে, তার মানে Q1 গুণ Q3 ভাগ হবে R13 এর স্কয়ার। যদি আমি ভেক্টরিক্যালি একেবারে লিখতে চাই তাহলে কি লিখবো, F13 ভেক্টর R13 এর কিউব লিখবো, আর এখানে R13 এর ভেক্টর লিখে দেবো। তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এরকম ভাবে Q4 চার্জটাও Q1 এর উপরে দিবে,
তখন আমি কি লিখবো F14, 4 নম্বর চার্জটা 1 নম্বর চার্জের উপরে দেবে, F14 লিখবো, আর 1/4πε0 ঠিক থাকবে, Q1 থাকবে, Q4 লিখবো, তখন R14 লিখবো, 14 এর কিউব আর R14 এর ভেক্টর লিখবো। তাহলে এগুলোকে, তাহলে এখন যদি আমি সবগুলো চার্জ আরেকটা করে নিই, n নম্বর চার্জটা Q1 এর উপরে কত বল প্রয়োগ করবে সেটা যদি আমি করি, তাহলে কি লিখবো, 1 নম্বর চার্জের উপরে F1, কে কার জন্য, n এর জন্য, F1n, এটা কত হবে 1/4πε0 ইন্টু Q1 Qn R1n তার কিউব R1n তার ভেক্টর, F1n করলাম, এটা 3 নম্বর। তাহলে এই যে টোটাল ফোর্স, এখানে আমি তিনটে চার্জ রেখেছি, Q2 চার্জ Q1 এর উপরে কত বল প্রয়োগ করলো সেটা আমি পেলাম, Q3 চার্জ Q1 এর উপরে কত বল প্রয়োগ করলো সেটা আমি পেলাম, Qn চার্জ Q1 এর উপরে কত বল প্রয়োগ করলো আমি সেটা পেলাম। তাহলে Q1 চার্জের উপরে টোটাল কত বল প্রয়োগ হলো সেটা আমি পেয়ে গেলাম। টোটাল কত বল প্রয়োগ হবে তাহলে, তাহলে Q1 এর উপরে আমি এই তিনটা মেটালাম না, তাহলে Q1 এর উপর মোট বল, ওই ক্রিয়াশীল বল, মোট বল কত হবে F1, Q1 এর উপরে বল F1, F1 ইকুয়াল টু কি হবে F12, 2 নম্বর চার্জের জন্য কত বল পেলাম F13, 3 নম্বর চার্জের জন্য কত ফোর্স পেলাম F14, 4 নম্বর চার্জের জন্য কত ফোর্স পেলাম, এই করতে করতে হবে F1n, n নাম্বার চার্জের জন্য কত ফোর্স হয় পেলাম। এই সবগুলোর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে হয়ে গেল। তাহলে F12 এর ভ্যালু কত আছে 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই R12 এর কিউব, আর এখানে হচ্ছে R12 এর ভেক্টর। F13 এর ভ্যালু কত, এই সেটা 1/4πε0 Q1 Q3 R13 এর কিউব R13 এর ভেক্টর। পরেরটাও আসবে, F14 এর জন্য আসবে, F15 এর জন্য আসবে, সেগুলো আর করলাম না, একেবারে F1 এর জন্য লিখলাম। তো এটাকে আমি সুবিধার জন্য উল্টিয়ে দিচ্ছি, একেবারে যদি আমি F1 এর জন্য লিখি তাহলে কি লিখবো 1/4πε0 Q1 Qn বাই R1n তার কিউব ইন্টু R1n এর ভেক্টর। তাহলে এই যে প্রত্যেকটা টার্ম থেকে আমি দেখতে পাচ্ছি 1/4πε0টা কমন আছে, তাহলে 1/4πε0 আমি যদি প্রত্যেকটা টার্ম থেকে কমন নিয়ে নেই তাহলে কি হবে, 1/4πε0 কমন থাকলো, তাহলে তৃতীয় বন্ধনীতে লিখি Q1 Q2 বাই R12 এর কিউব, R12 থাকলো, প্লাস Q1 Q3 R13 এর কিউব, R13 থাকলো। এই করতে 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 কি যাবে Q1 Qn বাই R1n এর কিউব, R1n এর ভেক্টর। তাহলে এটা 1 নম্বর চার্জের উপরে বা Q1 চার্জের উপরে মোট বল। এখানে যদি Q1, এখানে যদি আরেকটা চার্জ থাকতো QI, তাহলে QI চার্জের উপরে কে বল প্রয়োগ করবে, Q1 চার্জটাও QI এর উপরে বল প্রয়োগ করবে, Q2 চার্জটা QI এর উপরে বল প্রয়োগ করবে, Q3 চার্জটাও QI এর উপরে বল প্রয়োগ করবে, Qn চার্জটাও QI এর উপরে বল প্রয়োগ করবে, তাহলে সবাই বল প্রয়োগ করবে। তাহলে আমি যদি এবার লিখি যে QI চার্জের উপর মোট ফোর্স বা মোট বল, চার্জের উপর মোট বল, তাহলে কি হবে QI চার্জের উপরে মোট বল কত হবে Fi, এটাকে আমি ভেক্টর দিলাম। তাহলে প্রথমে আমি কি লিখবো Fi1, 1 নাম্বার চার্জের জন্য i-তম চার্জের উপরে কত বল সেটা আমি বলবো, প্লাস Fi2, 2 নম্বর চার্জ বা Q2 চার্জ Fi-তম চার্জ বা QI চার্জের উপরে কত ফোর্স এটা পেলাম, প্লাস Fi3, Q3 চার্জ QI চার্জের উপরে কত বল প্রয়োগ করছে সেটা পেলাম। এই করতে করতে Fin, Qn চার্জ QI চার্জের উপরে কত বল প্রয়োগ করছে সেটাও পেলাম। তো এগুলোর ভ্যালু যদি আমি বসাই
আগের বারে আমি কি পেয়েছিলাম F12 2 নম্বর চার্জ 1 নম্বর চার্জের উপরে যখন বসিয়েছিলাম তো একবারে আমি পেয়েছিলাম 1/4πε0 Q1 Q2, যে এখানে যে দুটো চার্জ আছে সেই দুটো চার্জের গুণফল, আর এখানে যে দুটো চার্জ আছে সেই দুটো চার্জের মাঝখানে দূরত্বের কিউব আর সেই তার ভেক্টর। তো সিমিলারলি এরকম ভাবে আমি এখানে বসাতে পারি 1/4πε0 ইনটু I1 আছে QI Q1 RI1 তার কিউব RI1 তার ভেক্টর। নেক্সটটা কি বসাবো 1/4πε0 QI Q2 ভাগ RI2 তার কিউব RI2 তার ভেক্টর। FI3টাও বসানো যাচ্ছে, সেটা আমি আর বসালাম না, একেবারে হচ্ছে FIN টা লিখলাম। FIN টা কি লিখবো 1/4πε0 ইনটু QI গুণ QN ভাগ RIN তার কিউব, আর এখানে হবে RIN তার ভেক্টর। ঠিক আছে, এবার আইতম চার্জের উপরে তাহলে প্রত্যেকটা টার্ম থেকে 1/4πε0টা কমন যাচ্ছে। প্রত্যেকটা টার্ম থেকে যদি আমি 1/4πε0 কমন নেই তাহলে এখানটাতে কি থাকবে 1/4πε0 যদি কমন নেই তাহলে প্রথমে থাকছে QI Q1 RI1 এর কিউব RI1 এর ভেক্টর, QI Q2 RI2 এর কিউব RI2 এর ভেক্টর। এই করতে করতে থাকবে QI QN ভাগ RIN এর কিউব RIN এর ভেক্টর। তো এই সবগুলো টার্মকে আমি একবারে কিভাবে লিখতে পারি 1/4πε0 সামেশন নিলাম QI প্রত্যেকটা টার্মে আছে QI বসিয়ে দিলাম, QI তো প্রত্যেকটা টার্মে আছে QI বসিয়ে দিলাম, Q1 Q2 QN দ্বিতীয় যে টার্মটা আছে মানে Q, এটা Q1 প্রথমে হয়েছে Q2 দ্বিতীয়টাতে হয়েছে Q3 তৃতীয়টাতে হবে, তারপরে QN প্রত্যেকটাতে পরপর আসবে। তো এটাকে আমি QJ লিখলাম। সিমিলারলি আর এখানে I N এর জায়গায় J লিখলাম, J এর কিউব, এখানে RI J তার ভেক্টর লিখলাম, এখানে আমি J এর মান বসালাম 1 to n। তাহলে এটাকে যদি আমি এক্সপ্লোর করি, যদি আমি ভাঙি তাহলে প্রথমে কি দেখবো J এর ভ্যালু যখন 1, এটা যদি আমি বসাই তাহলে QI into Q1 QI into Q1 RI1 এর কিউব RI1 এর কিউব RI1 J এর জায়গায় 1 1 ভেক্টর হয়ে গেল, এটা প্রথমটা পেলাম, প্লাস এটা পেলাম প্লাস। এবার J এর ভ্যালু 2 বসাবো, প্রথমে 1 বসালাম, এবার J এর ভ্যালু 2 বসাবো, 2 বসালে কি পাবো QY J এর ভ্যালু 2 মানে Q2 RI2 এর কিউব আর RI2 এর ভেক্টর। এর করে করে লাস্টে 1 to n পর্যন্ত আলটিমেট টার্ম হবে 1 to n। তাহলে J এর ভ্যালু যখন n বসাবো তখন কি হবে QY QJ J এর জায়গায় হবে QN RIN এর কিউব আর RIN এর ভেক্টর। এটাই হচ্ছে উপরিপাতের নীতি। অনেকগুলো চার্জের জন্য একটা চার্জের উপরে মোট কত বল বা উপরিপাতের নীতি বা সুপারপজিশন প্রিন্সিপাল হচ্ছে এটাই। আমাদের আলোচনার দ্বিতীয় জিনিস হচ্ছে আজকে মাধ্যমিক পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট অফ এ মিডিয়াম। তো ডাইরেক্ট্রিক কনস্ট্যান্টটাকে আমরা কিভাবে লিখবো, কোন মাধ্যমের তড়িৎভেদ্যতা বা পারমিটিভিটি অফ এ মিডিয়াম, ওই মাধ্যমের পারমিটিভিটি ভাগ হচ্ছে শূন্যস্থানের তড়িৎভেদ্যতা বা পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম। তো শূন্যস্থানের বা বায়ু মাধ্যমের আমরা একই বলি, বায়ু মাধ্যম বা শূন্যস্থান একই হয়। তাহলে শূন্যস্থানের তড়িৎভেদ্যতার তুলনায় ওই মাধ্যমের তড়িৎভেদ্যতাটা কত গুণ, সেটাই হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে দুটোই যেহেতু তড়িৎভেদ্যতার অনুপাত, তাহলে কে এর কোনো একক নেই, কে হচ্ছে তাহলে এককহীন, দুটো একই সমজাতীয় রাশির অনুপাত হলে তার কোনো একক থাকে না। আচ্ছা, শূন্যস্থানের তড়িৎভেদ্যতা সিজিএস পদ্ধতিতে কি হয়, শূন্যস্থানের তড়িৎভেদ্যতা 1 হয়, যেটা আমরা আগের লেকচারে দেখেছিলাম। তাহলে সিজিএস পদ্ধতিতে আমি কোন মাধ্যমের তড়িৎভেদ্যতা আর কেটা সমান হবে সিজিএস পদ্ধতিতে, এটা হচ্ছে এপসাইলন বা এপসাইলন 0। তার মানে সিজিএস পদ্ধতিতে এপসাইলন আর কে এই দুটো সমান হবে।
যেহেতু সিজিএস পদ্ধতিতে শূন্য স্থানে তড়িৎ ভেদ্যতা হচ্ছে 1, তাহলে এটা 1 থাকলে হচ্ছে এপসাইলন আর কে সমান হবে। তাহলে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা আর ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সিজিএস পদ্ধতিতে সমান হবে। যেমন একটা এক্সাম্পল যদি বলি, যেমন মাইকা বা অভ্রের হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 5.4। তার মানে কে এর মান হচ্ছে, অভ্রের ক্ষেত্রে কে এর ভ্যালু হচ্ছে 5.4। কেটা যেহেতু কোনো ইউনিট নেই, কোনো একক নেই, সেজন্য শুধুমাত্র 5.4। কিন্তু অভ্রের কে আর এপসাইলন তো সমান, তাহলে অভ্রের তড়িৎ ভেদ্যতা এপসাইলন কত লিখবো, অভ্রের তড়িৎ ভেদ্যতা কত লিখবো, এপসাইলন ইকুয়াল টু 5.4। দুটোই যেহেতু মান দুটোরই সেম, কিন্তু এপসাইলন যেহেতু একটা ইউনিট আছে, তাহলে এপসাইলন ইউনিটটাও লিখতে হবে এখানটাতে 5.4 ইএসইউ স্কয়ার ডাইন ইনভার্স আর হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 2। এই ইউনিটটা আমি আগের ক্লাসে পেয়েছিলাম। তাহলে কোন মাধ্যমের তড়িৎ ভেদ্যতা শূন্য স্থানে তড়িৎ ভেদ্যতার অনুপাতকে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে, সেটাকে আমি এপসাইলন বা এপসাইলন 0 লিখলাম। কে যেহেতু দুটো সমজাতীয় রাশির অনুপাত, তার জন্য কে হচ্ছে এককে। সিজিএস পদ্ধতিতে কি হয়, শূন্য স্থানে তড়িৎ ভেদ্যতা 1 হয়, তার মানে এপসাইলন 0টা 1 হয়ে গেল। তাহলে কে ইকুয়াল টু এপসাইলন থাকলো। একটা এক্সাম্পল হিসেবে যদি আমি নেই মাইকা বা অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4, তাহলে কে হচ্ছে 5.4 পরাবৈদ্যুতিক ধ্রুবক, কিন্তু হচ্ছে এপসাইলন হচ্ছে 5.4 ইএসইউ স্কয়ার ডাইন ইনভার্স সেন্টিমিটার স্কয়ার ইনভার্স 2। আবার এসআই পদ্ধতিতে কি হবে, এসআই পদ্ধতিতে এটা মিটিয়ে দিই। এসআই ইউনিটে এপসাইলন 0 একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। তাহলে এপসাইলন ইকুয়াল টু আমি এখান থেকে কি পাবো, এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন 0, তাহলে এটা ইকুয়াল টু কত হবে, কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান আমি কত বললাম অভ্রের, কে ইকুয়াল টু 5.4, তাহলে কে এর ভ্যালুটা বসিয়ে দিলাম 5.4, এপসাইলন 0 এর ভ্যালুটা এই ভ্যালুটা হচ্ছে এখানটাতে বসিয়ে দিব। তো এটা ইউনিট, এপসাইলন ইউনিট কত, এপসাইলন ইউনিট কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। তাহলে এইটা টোটাল মাল্টিপ্লাই করে যা হবে সেটাই অ্যান্সার। ইউনিট হবে কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। আমাদের লেকচারের 3 নম্বর পয়েন্ট হচ্ছে রৈখিক আধান বন্টন, লাইন চার্জ ডেনসিটি। লাইন চার্জ ডেনসিটিটা কি, মানে হচ্ছে একটা লাইনে যতগুলো চার্জ থাকে তার ডেনসিটি। তো ধরে নিলাম একটা লাইন আছে এরকম, তো এই লাইনটার উপরে টোটাল চার্জ ধরে নিলাম কিউ অ্যামাউন্ট আছে, আর এই লাইনটার লেন্থ ধরলাম হচ্ছে এল। তাহলে এই লাইনটার একক দৈর্ঘ্যে কত আধান আছে, ধরে নিলাম এগুলো এক একটা একক দৈর্ঘ্য, তাহলে কত আধান আছে সেটাই বলবো আমি রৈখিক আধান বন্টন। তাহলে রৈখিক আধান বন্টন লাইন চার্জ ডেনসিটি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, লাইন চার্জ ডেনসিটি ইকুয়াল টু লিখলাম না, লাইন চার্জ ডেনসিটি ইকুয়াল টু আমি লিখবো মোট আধান বা ভাগ হচ্ছে মোট দৈর্ঘ্য। তাহলে এখানে টোটাল চার্জ কত কিউ, টোটাল লেন্থ বা টোটাল দৈর্ঘ্য কত এল। যদি এরকম হয় যে ধরে নিলাম এখানে টোটাল চার্জ আছে কিউ, এর টোটাল দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, তাহলে একক কোনটা হবে, 1 মিটার হচ্ছে একক। এইটুকু যদি আমি 1 মিটার ধরে নিই একক, এই 1 মিটার বা একক দূরত্বে কত চার্জ আছে আমি কিভাবে পাবো, কিউ ভাগ 10 করলে আমি একক দূরত্বে পাবো। তো এখানে 10 এর বদলে যদি আমার এল থাকে, তাহলে আমি কি পাবো, কিউ ভাগ এল করলে আমার একক দূরত্বে কত চার্জ আছে আমি সেটা পেয়ে যাবো। তো সেটাই হচ্ছে লাইন চার্জ ডেনসিটি বা রৈখিক আধান বন্টন। এটাকে আমি ল্যামডা দিয়ে চিহ্নিত করি, ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল। ঠিক আছে, তো এখন আমি একটা ছোট্ট জায়গা ধরে নিলাম, এই যে এইটুকু জায়গাটা ধরে নিলাম, এইটুকু লাইনটা, এটা একক নয়, এইটুকু লাইনটাতে কত চার্জ আছে সেটা আমি বের করব। এইটুকু জায়গাটাতে কত চার্জ, এইটুকু চার্জ জায়গাতে যত চার্জ আছে এই চার্জটা কত আছে আগে দেখে নিই। ইউনিট তার মানে টোটাল চার্জ কিউ ইকুয়াল টু কত হবে, ল্যামডা গুণ এল এখানটাতে। তাহলে আমি এখানটাতে
ইউনিট লেন্থে, মানে 1 মিটার বা ইউনিট লেন্থে, মিটার বা সেন্টিমিটার যাই বলি, ইউনিট লেন্থে চার্জ আছে কত, কিউ বাই এল অ্যামাউন্ট। ইউনিট লেন্থে কিউ বাই এল অ্যামাউন্ট চার্জ আছে, বা ইউনিট লেন্থে কিউ বাই এল এর বদলে আমি ল্যামডাও লিখতে পারি। ইউনিট লেন্থে হচ্ছে ল্যামডা পরিমাণ চার্জ আছে। তাহলে ইউনিট লেন্থে যদি ল্যামডা পরিমাণ চার্জ থাকে, এইটুকুর লেন্থ যদি আমি ডিএল নেই, তাহলে ডিএল লেন্থে বা ডিএল দৈর্ঘ্যে কত পরিমাণ চার্জ থাকবে, ল্যামডা গুণ ডিএল। একক দৈর্ঘ্যে যদি ল্যামডা পরিমাণ চার্জ থাকে, তাহলে ডিএল দৈর্ঘ্য কত থাকবে, ল্যামডা গুণ ডিএল পরিমাণ চার্জ থাকবে। তাহলে এইটুকুতে চার্জের পরিমাণ ধরলাম ল্যামডা ডিএল পরিমাণ। ঠিক আছে, এবার আমি বের করতে চাইছি যে এখান থেকে আর দূরত্বে এখানে একটা চার্জ আছে, আধান আছে কিউ জিরো। এই কিউ জিরো আর এর মধ্যে বল কত হবে, কুলম্ব বল কত হবে। কুলম্ব বল আমরা কি জানি, এফ ইকুয়াল টু, আমি এসআই পদ্ধতিতে নিচ্ছি, বায়ু মাধ্যমে নিচ্ছি, এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমে যদি নিই, তাহলে বায়ু এসআই পদ্ধতির জন্য 1/4 পাই এপসাইলন আসবে, আর যদি বায়ু মাধ্যমে নিই এপসাইলনের বদলে এপসাইলন 0 আসবে। আর তাহলে এখানে কি হবে, দুটো আধানের গুণফল, এখানে আছে কিউ জিরো আধান, এখানে কত আধান আছে, ল্যামডা ডিএল, এই দুটো আধানের মধ্যে নিচে হবে, এই দুটো আধানের মধ্যে দূরত্বের স্কয়ার, এটা হলো এফ ইকুয়াল টু এটা। এবার এটা কোন দিকে, আর ক্যাপ, এখান থেকে এদিকে দূরত্ব মারছি কিউ জিরোর উপরে বল কত, তার মানে আর ক্যাপ, যদি আমি ভেক্টর দিয়ে দিই এফ ইকুয়াল টু, তাহলে এদিকে আছে আর ক্যাপ। তাহলে এতটুকুর জন্য কিউ জিরোর উপরে টোটাল বল হলো এত। এবার পুরোটাতে যদি আধান আছে যেহেতু, তাহলে পুরোটার জন্য কিউ জিরোর উপরে টোটাল কত বল হবে। তাহলে পুরোটার জন্য যদি আমি বল বের করি, এটাকে আমি ডিএফ দিয়ে লিখলাম যেহেতু এতটুকুর জন্য লিখেছি, তাহলে পুরোটার জন্য এফ ইকুয়াল টু কত হবে, 1/4 পাই এপসাইলন 0, জাস্ট একটা ইন্টিগ্রেশন করে দেবো, কিউ জিরো ল্যামডা ডিএল ভাগ আর স্কয়ার ইনটু আর ক্যাপ। ইন্টিগ্রেশনের লিমিটটা কোথা থেকে হবে, লিমিটটা এখান থেকে এতদূর পর্যন্ত হবে, যেহেতু টোটাল দৈর্ঘ্যটা এল, আমি জাস্ট এল লিখলাম। যখন অঙ্কের ক্ষেত্রে যদি এরকম ভাবে থাকে যে এখান থেকে এতদূর পর্যন্ত আছে বা এখান থেকে এতদূর পর্যন্ত আছে, এটা হচ্ছে x ইকুয়াল টু 1 টু x ইকুয়াল টু 5, তখন আমি এখানটাতে লিখবো l ইকুয়াল টু 1 টু l ইকুয়াল টু 5, 1 থেকে 5 ইন্টিগ্রেশন করার পরে যে মানটা আসবে সেখানে এগুলো 1 থেকে 5 আমি বসিয়ে দেবো। কিন্তু এখানে নরমালি আমি লিখছি l ইকুয়াল জাস্ট l। তো এটা যদি থাকে, তো এবার হচ্ছে কিউ জিরোটা হচ্ছে তো ফিক্সড, কিউ জিরোটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, ল্যামডাটাও ফিক্সড, ল্যামডাটা হচ্ছে লাইন চার্জ ডেনসিটি বা রৈখিক আধান যে লাইন চার্জ ডেনসিটি, তাহলে ল্যামডাটাও বাইরে চলে আসবে। তাহলে কিউ জিরো আর বাকিটা থাকবে কিউ জিরো ল্যামডা আর 4 পাই এপসাইলন 0, আর এখানে থাকবে ডিএল বাই আর স্কয়ার, আর ক্যাপ এল। আর স্কয়ারটা বাইরে কেন আসলো না, যখন এখানকার জন্য বেরোবো তখন এই আর আর এই আর এর ভ্যালু দুটো সেম না, যখন এখানকার জন্য নেবো তার মানে এই আর আর এই তিনটে আর সেম না, তাহলে আরটা হচ্ছে ভ্যারিয়েবল, ডিএল এর বিভিন্ন অবস্থানে আর এর মান চেঞ্জ হতে থাকছে, তার জন্য আমি আরটাকে ভ্যারিয়েবল নেবো, আর ডিএলটাও ভ্যারিয়েবল, কারণ ডিএলটা হচ্ছে এখান থেকে এতদূর পর্যন্ত পুরোটা হবে, তার জন্য ডিএল আর আর দুটো ইন্টিগ্রেশনের মধ্যে থাকে। আচ্ছা, এখানে একটা প্রথম প্রশ্ন হচ্ছে, এই ক্ষেত্রে আমি ইন্টিগ্রেশন ব্যবহার করেছি, আর যখন আমি প্রথম লেকচারের প্রথমের দিকে যখন আমি পরিপাতের নীতি পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি সামেশন ব্যবহার করেছিলাম, সামেশন ব্যবহার করে ওখানে লিখেছিলাম j ইকুয়াল টু 1 টু n। তাহলে এই সামেশন আর ইন্টিগ্রেশনের মধ্যে পার্থক্যটা কোথায়, যখন ডিসক্রিট ভ্যালু থাকবে তখন আমি সামেশন ইউজ করব, আর যখন কন্টিনিউয়াস ভ্যালু থাকবে তখন আমি ইন্টিগ্রেশন ইউজ করব। ডিসক্রিট ভ্যালু কি জিনিস, এখন ডিসক্রিট ভ্যালু হচ্ছে, ধরো একটা ঝুড়িতে 10টা আম আছে, তাহলে আমাকে যদি গুনতে হয় 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এর করতে করতে 10 এ যাব, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এই করতে করতে যাব, এইটাকে আমি একবারে লিখছি এই সামেশন রূপে, মানে ডিসক্রিট ভ্যালু 10টা আমকে আমি আলাদা আলাদা করে গুনতে পারছি। কিন্তু যদি বলে এক টিন বালি আছে, এক ঝুড়ি বালি আছে, একটা পুরো কড়াইয়ের মধ্যে বালি আছে, তাহলে আমি তো ইন্টিগ্রেশন করতে পারবো না, তাই তখন তো আমি আর সামেশন নিতে পারবো না, তখন যেহেতু আমি বালিগুলোকে তুমি গুনতে পারবো না, যখন আমার কন্টিনিউয়াস ভ্যালু থাকবে তখন আমি বলবো ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, এরপরে দ্বিতীয় জিনিস হচ্ছে যে সারফেস চার্জ ডেনসিটি, লাইন চার্জ ডেনসিটির পরে হচ্ছে আমি জাস্ট পরেরটা আমি বলি যে এটা হচ্ছে ক্ষেত্র আধান বন্টন, বা হচ্ছে এটা সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটি আর লাইন চার্জ ডেনসিটি সমান,
লাইন চার্জ ডেন্সিটিটা হচ্ছে কি বলেছিলাম, মোট আধান উপরে ছিল, মোট আধান বাই মোট দৈর্ঘ্য ছিল, এখানে হচ্ছে মোট আধান বাই মোট ক্ষেত্র। মোট ক্ষেত্রটা কিরকম, ধরে নিলাম একটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্রটাতে পুরোটাতে হচ্ছে চার্জ আছে, পুরোটাতে চার্জ আছে, এই ক্ষেত্রটা হচ্ছে এস, টোটাল এরিয়াটা হচ্ছে মানে এর টোটাল এরিয়াটা হচ্ছে এস, এখানে টোটাল আধান আছে কিউ, তার মানে মোট আধান কত কিউ, মোট ক্ষেত্র বা মোট এরিয়া কত এস, তাহলে কিউ বাই এস, তাহলে এটাকে আমি সিগমা দিয়ে লিখছি, সারফেস চার্জ ডেনসিটিটাকে আমি সিগমা দিয়ে লিখছি, সিগমা ইকুয়াল টু কিউ বাই এস। তাহলে একক ক্ষেত্রে বা ইউনিট এরিয়ার মধ্যে কত পরিমাণ চার্জ আছে সেটাই হচ্ছে সিগমা বা ক্ষেত্র আধান বন্টন। এখানে আমি একটা ছোট্ট এরিয়া ধরে নিচ্ছি, এটা হচ্ছে ডিএস। আমার উদ্দেশ্য হচ্ছে যে এখানে কিউ জিরো একটা আধান আছে, এই কিউ জিরো আধানটার উপরে মোট কত বল প্রয়োগ হবে। এই ডিএস একটা ছোট্ট এলিমেন্টারি এরিয়া ধরে নিয়েছি, ছোট্ট এরিয়া। তো এই ডিএস এরিয়া থেকে কিউ জিরোর ডিস্টেন্স হচ্ছে বা দূরত্ব হচ্ছে আর, কিউ জিরোর উপরে টোটাল কত ফোর্স এফেক্ট হচ্ছে, ক্রিয়া করবে, সেটা আমি বের করব। তাহলে ডিএস এর উপরে টোটাল কত আধান সেটা আমি দেখব। ইউনিট মানে মানে ইউনিট এক বা ইউনিট এরিয়াতে কত চার্জ আছে সিগমা অ্যামাউন্ট। ইউনিট এরিয়াতে যেমন আগে ইউনিট লেন্থে চার্জ ছিল ল্যামডা পরিমাণ, ঠিক একই রকম ভাবে এখানে ইউনিট এরিয়াতে কত চার্জ আছে সিগমা অ্যামাউন্ট, ইউনিট এরিয়াতে সিগমা অ্যামাউন্ট চার্জ আছে। তাহলে ডিএস এরিয়াতে কত চার্জ থাকবে, ডিএস এরিয়াতে কত চার্জ থাকবে সিগমা ইনটু ডিএস, তাহলে ডিএস এরিয়াতে সিগমা ইনটু ডিএস চার্জ থাকবে। তাহলে এইখানটাতে চার্জ আছে, এখানটাতে চার্জ আছে সিগমা ডিএস, ঠিক আছে, এখানে চার্জ আছে সিগমা ডিএস, ঠিক আছে। এবার প্রথম যে জিনিসটা হলো যে ফোর্স কত হবে, এই ডিএস এলিমেন্টারি এরিয়ার জন্য কিউ জিরোর উপরে ফোর্স কত হবে, ডিএস ইকুয়াল টু 1/4πε0, দুটো চার্জের গুণফল, একটা আছে কিউ জিরো, আরেকটা চার্জ কত পেলাম সিগমা ডিএস, এখানে আছে সিগমা ডিএস, এই দুটো চার্জের মধ্যে ডিস্টেন্সের স্কয়ার নিচে হবে, সেটা হচ্ছে আর স্কয়ার হয়ে গেল। যদি আমি ভেক্টর দেই কিউ জিরোর উপর বল, তার মানে আর এর ডিরেকশনটা এদিকে, তার মানে ডিএফ আর এর ডিরেকশনটা ওদিকে হলে আর ক্যাপ, বলটা ওদিকে আর এর ডিরেকশন ওদিকে। তাহলে এবার যদি আমি এফ বের করতে যাই, মানে সমগ্র পুরো যে সারফেসটা আছে বা পুরো এরিয়াটা আছে, এই পুরো এরিয়াটার উপরে যত চার্জ আছে সবগুলো আধানের জন্য কিউ জিরোর উপরে টোটাল ফোর্স কত সেটা যদি আমি বের করতে চাই, তাহলে কি লিখবো, এফ ইকুয়াল টু লিখবো 1/4πε0, তো লিখলাম, দিয়ে একটা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনের মধ্যে থাকবে কিউ জিরো সিগমা ডিএস বাই আর স্কয়ার ইনটু আর ক্যাপ, ইন্টিগ্রেশনের লিমিট কি দেবো এস, কেন এস হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, এর জন্য ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে আমি এস দেব, ঠিক আছে। তো এবার যদি আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, তাহলে ইন্টিগ্রেশনটাকে যদি আমি আরেকটু ভালো মতো লিখি, তাহলে কি হবে, কিউ জিরোটা তো ফিক্সড, সিগমাটা তো ফিক্সড, তাহলে এই দুটো হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তাহলে কিউ জিরো সিগমা বাইরে থাকলো, 4πε0 বাইরে থাকলো, এস ডিএস বাই আর স্কয়ার, আর ক্যাপ থেকে গেল, ব্যাস এটা হয়ে গেল। এটা তার মানে হয়ে গেল ক্ষেত্র আধান বন্টন বা সারফেস চার্জ ডেনসিটি, মানে ইউনিট সারফেস এরিয়ার মধ্যে কত পরিমাণ চার্জ আছে বা আধান আছে সেটাকে বলবো ক্ষেত্র আধান বন্টন। এরপরে থার্ড যেটাতে আসি, হচ্ছে আয়তন যে আধান বন্টন বা ভলিউম চার্জ ডেনসিটি, এটা হচ্ছে আয়তন, ভলিউমটা আমি পুরোটা লিখলাম না, ভলিউম, আয়তন আধান বন্টন বা ভলিউম চার্জ ডেনসিটি কি হবে, সিমিলারলি আগের মতোই এখানটাতে হবে মোট আধান ভাগ মোট আয়তন। তাহলে মোট আধান বা ভাগ মোট আয়তন কিরকম হবে, ধরে নিলাম একটা ভলিউম আছে, ভলিউম মানে কি একটা আয়তন আছে, এই আয়তনটা মানে এখানে আঁকা সম্ভব হচ্ছে না 3D জন্য, ধরে নাও এরকম হবে একটা আয়তন আছে, মানে একটা হচ্ছে কাঠের গুঁড়ি আছে আয়তন, এর মধ্যে কাঠ হতে হবে না, কাঠের মধ্যে তো চার্জ থাকতে পারে না যেহেতু এটা ইনসুলেটর, তো যাই হোক এরকম একটা আয়তন আছে যার মধ্যে চার্জ থাকতে পারে, তো এর মধ্যে হচ্ছে কিউ পরিমাণ চার্জ আছে, এই টোটাল এর ভলিউমটা হচ্ছে ভি, টোটাল যে এই যে আয়তনটা লিখলাম তার ভলিউম হচ্ছে ভি বা তার আয়তন হচ্ছে ভি। তাহলে আয়তন, একক আয়তনে কত আধান আছে,
ভি আয়তনে কিউ পরিমাণ আধান আছে, ভি আয়তনে কিউ পরিমাণ আধান আছে, তাহলে একক আয়তনে কত পরিমাণ থাকবে, কিউ বাই ভি। আমরা ঐকিক নিয়ম ক্লাস 5 এই গেছে, ঐকিক নিয়মে আমরা এরকম ভাবে জানতে চাই। তাহলে মোট আধান হচ্ছে কি কিউ, মোট আয়তন কত ভি, এটা হচ্ছে আয়তন আধান মণ্ডল বা ভলিউম চার্জ ডেনসিটি, যেটাকে আমি রো দিয়ে লিখবো। তাহলে ভলিউম চার্জ ডেনসিটি হচ্ছে রো ইকুয়াল টু ইউনিট ভলিউমে কত পরিমাণ চার্জ আছে। তাহলে এবার আমি একটা ছোট্ট এলিমেন্টারি এরিয়া নিচ্ছি, ছোট্ট এলিমেন্টারি ভলিউম নিচ্ছি, ছোট্ট এলিমেন্টারি ভলিউম হচ্ছে আমি এরকম ভাবে নিচ্ছি। এই যে ছোট্ট এলিমেন্টারি ভলিউম, এটাকে আমি ডিভি দিয়ে দিচ্ছি। এই ডিভির মধ্যে কত চার্জ আছে, প্রথমে আমি লিখবো ইউনিট ভলিউমে, ইউনিট ভলিউমে কত চার্জ আছে, ইউনিট ভলিউমে রো অ্যামাউন্ট চার্জ আছে বা রো পরিমাণ চার্জ আছে ইউনিট ভলিউমে রো। তাহলে ইউনিট ভলিউমে যদি রো পরিমাণ চার্জ থাকে, তাহলে ডিভি ভলিউমে কত পরিমাণ চার্জ থাকবে, রো ইন্টু ডিভি। আমার উদ্দেশ্য হচ্ছে যে এখানে একটা আধান আছে বা চার্জ আছে কিউ জিরো, যেটা হচ্ছে ডিভি থেকে, একটু বাঁকা হয়ে গেল, ডিভি থেকে আর দূরত্বে আছে। তাহলে এই কিউ জিরোর উপরে টোটাল ভলিউমটার মধ্যে যত চার্জ আছে, এই চার্জটা কত বল প্রয়োগ করবে কিউ জিরোর উপরে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে প্রথমে আমি দেখি ডিভি এই আয়তনের মধ্যে কত চার্জ আছে, এটা আমি পেলাম রো ডিভি। এবার আমি এটাকে মিটিয়ে দিই, রো ডিভি পেলাম। তাহলে এই রো ডিভি এইটুকু আধানের জন্য এর উপরে কত বল হবে, সেটাকে আমি ডিএফ দিয়ে যদি লিখি, ডিএফ ইকুয়াল টু কি পাবো, একই রকম ভাবে 1/4πε0, একটা আধান হচ্ছে কিউ জিরো, আরেকটা আধান এখানে কত আধান আছে রো ডিভি, আর এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে আর তার স্কয়ার। এবার যদি আমি ডিরেকশন দিই, কার উপরে বল, কিউ জিরোর উপরে, মানে আর এর ডিরেকশনটা কোন দিকে, ওইদিকে, কিউ জিরোর উপরে বল মানে এফটা ওদিকে, ফোর্সটা ওদিকে, এফ আর এর উপরে ক্যাপ হয়ে গেল। তাহলে এটা তো ডিএফ হয়ে গেল, মানে এতটুকুর ভলিউমের জন্য এর উপরে টোটাল আধান কত সেটা আমি পেয়ে গেলাম। এবার যদি আমি টোটাল ভলিউমের যদি উপর, টোটাল ভলিউমটার জন্য যদি কিউ জিরোর উপরে আধান বের করতে চাই, তাহলে আমি কি করব, এফ ইকুয়াল টু হবে 1/4πε0, জাস্ট একটা ইন্টিগ্রেশন আর কিছু না, রো ডিভি অ্যাজ ইউজুয়াল যেরকম আগেরবার করেছিলাম, আর স্কয়ার ইন্টু আর ক্যাপ। তো এটা ইকুয়াল টু কিউ জিরো ইন্টু রো, এই দুটো বাইরে চলে আসবে কেন, কারণ কিউ জিরোটা হচ্ছে একটা ফিক্সড, রোটাও হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি, ওটাও ফিক্সড, বাইরে চলে আসলো 4πε0 থাকলো, এদিকে হচ্ছে ডিভি থাকলো, এদিকে হচ্ছে আর স্কয়ার থাকলো, এদিকে হচ্ছে আর ক্যাপ থাকলো। তাহলে এটা হলো আয়তন আধান বন্টনের জন্য কোন একটা পয়েন্টে যেখানে কিউ জিরো চার্জ আছে তার উপরে মোট ফোর্স কত হলো। এরপরে আমি আসি 4 নম্বর পয়েন্টে, যেখানে ছিল তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, আর 5 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, ক্ষেত্র মানে আমি বুঝতে পারি একটা হচ্ছে এরিয়া। তাহলে এখানে ধরে নিলাম একটা চার্জ আছে যেটা হচ্ছে কিউ, ধরে নিলাম এই কিউ চার্জটার জন্য এর একটা এরিয়া থাকবে, যে এরিয়া বরাবর এই কিউ চার্জটার প্রভাব অনুভূত হয়। মানে হচ্ছে এই এরিয়ার মধ্যে যদি অন্য কোনো একটা চার্জ আসে, মানে এখানেও যদি আসলো বা এখানে আসলো বা এখানে আসলো, যে কোনো জায়গাতে অন্য একটা যদি চার্জ আছে, সেই চার্জটা হচ্ছে এই কিউ এর জন্য একটা বল অনুভব করবে। এর বাইরে যদি যায় তাহলে এই কিউ এর জন্য কোনো বল অনুভব করবে না। তাহলে কিউ এর চারপাশে যতটা এরিয়া জুড়ে বা যতটা ক্ষেত্র জুড়ে এই কিউ এর জন্য একটা বল বা কিউ এর প্রভাব অনুভূত হয়, মানে অন্য কোনো বল এই এরিয়ার মধ্যে আসলে একটা প্রভাব অনুভূত হবে, সেটাকে আমি বলবো ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র। আর অন্য একটা চার্জ কিউ, ধরে নিলাম কিউ জিরো, কিউ জিরো আসলো, এই কিউ এর জন্য কিউ এর এই এরিয়ার মধ্যে ইলেকট্রিক ফিল্ড, তো এটা এই এরিয়াটাকে বলতো ইলেকট্রিক ফিল্ড। এই তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড এরিয়ার মধ্যে কিউ জিরো একটা চার্জ যদি আসে, ধরে নিলাম এখান থেকে আর দূরত্বে এসেছে কিউ জিরো একটা, তাহলে এই কিউ জিরোটা কত বল অনুভব করবে, একটা বল অনুভব করবে আমি বললাম, এই কিউ জিরোটা কত বল অনুভব করবে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে এখন আমি ইলেকট্রিক ফিল্ড বুঝে গেলাম, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত সেটা আমি বের করবো। আমি এরকমই ধরলাম যে একটা চার্জ আছে কিউ, এই চার্জের
ইলেকট্রিক ফিল্ড এরিয়া বা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কিউ জিরো হচ্ছে আরেকটা চার্জ এসেছে, এই কিউ জিরোর জন্য এই আর দূরত্বে আছে, তাহলে কিউ জিরো কত বল অনুভব করবে, যেহেতু কিউ জিরো বল অনুভব করছে তার মানে বলের ডিরেকশনটা কোন দিকে, ওই দিকে, যেহেতু কিউ জিরো অনুভব করছে কিউ জিরোর উপর বল ভাবছি, তাহলে এখানটাতে এফ কত হবে 1/4πε0। আমি সবসময় বলছি 1/4πε0 কেন, এসআই মাধ্যমে নিচ্ছি, আবার মানে এসআই ইউনিটে নিচ্ছি, আবার হচ্ছে বায়ু মাধ্যমে নিচ্ছি, তাহলে এসআই ইউনিটে বায়ু মাধ্যমে নিলে 1/4πε0 হবে, 1/4πε0 কিউ গুণ কিউ জিরো, দুটো আধানের গুণফল, আর ভাগ হবে কি দুটো আধানের মাঝখানের দূরত্বের স্কয়ার হয়ে যাবে, আর স্কয়ার, এটাই তো কুলম্বের সূত্র। তাহলে এফ ইকুয়াল টু এটা হলো, তাহলে যদি অন্য মাধ্যমে নিতাম, বায়ু ছাড়া অন্য মাধ্যমে নিতাম, তাহলে কি লিখতাম 1/4πε, মানে যে মাধ্যমের পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসাইলন, এরকম একটা যদি মাধ্যমে নিতাম, তাহলে আমি এই মাধ্যমটা যদি এপসাইলন পারমিটিভিটি হতো, তাহলে আমি এফ ইকুয়াল টু লিখতাম 1/4πε কিউ কিউ জিরো বাই আর স্কয়ার, কিন্তু আমি এখানে ধরে নিচ্ছি বায়ু মাধ্যম, মানে 1/ε0, ব্যাস, আর কিছু দরকার নেই, 1/ε0। তাহলে এটা হলো বল। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে কি, এই যে একটা কিউ জিরো আধানকে আমি নিয়ে এসেছি, কিউ জিরোর বদলে যদি একটা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসি, ইউনিট পজিটিভ চার্জ মানে কি, একটা একক ধনাত্মক আধানকে যদি আমি নিয়ে আসি, তাহলে কিউ জিরোর বদলে যদি একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসি, মানে এটা এখানটা হচ্ছে এক ইউনিট চার্জ, ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে এসেছি, তাহলে এখন বল কত হবে, এখন বল কত হবে এফ, এফ ইকুয়াল টু কত হবে 1/4πε0 ইন্টু কিউ মাল্টিপ্লাইড বাই 1 ডিভাইডেড বাই আর স্কয়ার, কিউ ইন্টু 1 ভাগ আর স্কয়ার, তাহলে এটা ইকুয়াল টু আমি লিখবো 1/4πε0 ইন্টু কিউ বাই আর স্কয়ার। এটাকে আমি এফ লিখবো না তখন যখন একক ধনাত্মক আধানের উপরে কত বল হবে, তখন আমি এটাকে লিখবো ই দিয়ে, এই বল এটা কিন্তু একটা বলই এফই, এই ফোর্সটাই এটা, কিন্তু যখন একক ধনাত্মক আধানের উপরে হবে তখন আমি এটাকে বলবো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, এটাকে আমি তখন ই দিয়ে লিখবো, তার মানে ই ইকুয়াল টু এটা হয়ে গেল, আর এফ ইকুয়াল টু এটা হয়ে গেল। তাহলে ই আর এফ এর এই দুটোর মধ্যে তাহলে এখন সম্পর্ক কত, দেখো এফ কে যদি আমি কিউ জিরো দিয়ে ভাগ করি, এই এফটাকে যদি আমি কিউ জিরো দিয়ে ভাগ করি, তাহলেই কিন্তু আমি ই পেয়ে যাচ্ছি, এফটাকে কিউ জিরো দিয়ে ভাগ করলে ই পেয়ে যাচ্ছি। তাহলে আমি মোদ্দা কথা একবারে আমি যদি একটু জেস্ট করে বলি, তাহলে কিউ একটা আধান যার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, কিছু কিউ থেকে আর ডিস্টেন্সে এর ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে আরেকটা চার্জ যদি আমি কিউ জিরো নিয়ে আসি, তাহলে ওই চার্জের উপরে ফোর্স কত হবে 1/4πε0 কিউ ইন্টু কিউ জিরো বাই আর স্কয়ার। এবার যদি কিউ জিরোর বদলে এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে ওই পয়েন্টে কিউ জিরোর বদলে যদি একটা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসি, তাহলে আমি সেটাকে বলবো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তাহলে কত হবে ই ইকুয়াল টু 1/4πε0, মানে এই দুটোর মধ্যে বল কিউ গুণ 1 ভাগ আর স্কয়ার, তাহলে ইউ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর স্কয়ার, তাহলে ই ইকুয়াল টু এফ বাই কিউ জিরো হচ্ছে, আমি এই দুটো সমীকরণ থেকে দেখতে পাচ্ছি জাস্ট এফ কে কিউ জিরো দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাচ্ছে ই ইকুয়াল টু, তাহলে এখন এফ এর ডিরেকশনটা কোন দিকে, এই বলটার ডিরেকশনটা কোন দিকে, এখানে তখন কিউ জিরো ছিল, মানে কিউ জিরোর উপর বল, কিউ জিরো উপরে যেহেতু বল হচ্ছে তার মানে ওই দিকের ডিরেকশন ছিল, এখানে যখন ইউনিট পজিটিভ চার্জ ছিল বা একক আধান ছিল, একক আধানের উপরে বল, তার মানে এর ডিরেকশনটা কোন দিকে, আরেক দিকে, মানে এই দিকে। যদি আমি ভেক্টর আকারে লিখি এফ ইকুয়াল টু এটা কি আর ক্যাপ, আর ক্যাপের ডিরেকশনটা কোন দিকে, ওই দিকে, তাহলে ই ও কোন দিকে, ওই একই দিকে ডিরেকশন, এটাও আর ক্যাপের ডিরেকশন, তার মানে ই এর ডিরেকশন আর এফ এর ডিরেকশন একই দিকে, ওর জন্য আমি এই চিহ্নে একই দিকে দিতাম। যদি এফ এর ডিরেকশন এদিকে হতো আর ই এর ডিরেকশন এদিকে হতো, তাহলে আমি কি করতাম, মাঝখানে সামনে একটা মাইনাস সাইন দিতাম, দুটো ডিরেকশন অপোজিট বোঝানোর জন্য, দুটো একই ডিরেকশন বলে কোনো মাইনাস সাইন নেই, তাহলে ই ইকুয়াল টু এফ বাই কিউ জিরো হয়ে গেল। তাহলে ইলেকট্রিক ফিল্ডের এবার হচ্ছে আমি যদি ইউনিট দেখি, একক দেখি, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি হবে এফ এর ইউনিট ভাগ কিউ জিরো এর ইউনিট, তাহলে ই এর একক বা ইউনিট, তাহলে কি হবে ই এর একক যদি কি হয় এফ এর একক বাই কিউ এর একক, এফ মানে কি বল, ফোর্সের একক, ফোর্সের একক কি হয় এসআই পদ্ধতিতে হয় নিউটন, আর কিউ চার্জের একক কি হয় এসআই পদ্ধতিতে কুলম্ব, তার মানে নিউটন পার কুলম্ব, তার মানে ই এর একক হচ্ছে নিউটন কুলম্ব ইনভার্স
এটা হচ্ছে এসআই ইউনিট একক। আর সিজিএস ইউনিট একক কত হবে? সিজিএস ইউনিট এখানটাতে কত হবে? বলের একক হচ্ছে ডাইন। আর Q0 চার্জের সিজিএস ইউনিট কত হবে? CESU। তাহলে ডাইন পার ইএসইউ লিখতে পারি বা ডাইন ইএসইউ ইনভার্সও লিখতে পারি। এটা হচ্ছে সিজিএস ইউনিট। ইয়ের তাহলে এর হয়ে গেল, এর একক হয়ে গেল। এবার হচ্ছে আসি এর মাত্রাতে। এর মাত্রা হচ্ছে এর বা ইলেকট্রিক ফিল্ডের মাত্রা। ইলেকট্রিক ফিল্ডের মাত্রা যদি আমি বলতে যাই তাহলে প্রথমে আমি বলবো এফ এর মাত্রা ভাগ কিউ এর মাত্রা। এফ এর মাত্রা ভাগ কিউ এর মাত্রা। তাহলে এফ বলের মাত্রা কত হয়? আমরা সবাই জানি বলের মাত্রা হচ্ছে ml T⁻⁻²। আর কিউ চার্জের মাত্রা কত হবে? I গুণ T। তাহলে চার্জের মাত্রা হয়ে গেল, বলের মাত্রা আর চার্জের মাত্রা হয়ে গেল। তাহলে এই দুটোকে যদি আমি একবারে লিখি, একবারে লিখলে কি হবে? এম একটাই আছে আর কোথাও নেই, তার মানে এমটাকে আমি লিখে দিলাম। এল একটাই আছে আর নেই, এল লিখে দিলাম। টি ইনভার্স আছে, ইনভার্স 2 আছে, এই টিটা উপরে গেলে ইনভার্স 1 হয়ে যাবে, মানে -1 আর এখানকার -2 যোগ হয়ে গেল T-3। আর আইটা উপরে যদি চলে যায় তাহলে হলো আই ইনভার্স। তাহলে ইলেকট্রিক ফিল্ডের একক হলো, মাত্রা হলো। এরপরে আজকের লেকচারের লাস্ট পয়েন্ট, তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। ইলেকট্রিক লাইনস অফ ফোর্সটা কি? লাইনস অফ ফোর্স মানে হচ্ছে ফোর্সটা যে লাইন বরাবর কাজ করে সেটা হচ্ছে লাইনস অফ ফোর্স। তড়িৎ বলরেখা বা বলটা যে রেখা বরাবর কাজ করে। ধরে নিলাম কোনো একটা পয়েন্ট আছে, মানে এই পয়েন্টে একটা চার্জ আছে কিউ, তাহলে এই চার্জের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যেটা আমরা আগেও দেখলাম। ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, ধরে নিলাম এই এরিয়া বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ড যদি তৈরি হয় এই এরিয়া বরাবর, তাহলে এর মধ্যে কোনো একটা চার্জকে যদি আমি নিয়ে আসি বা কোনো একক পজিটিভ আধানকে নিয়ে আসি, তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করতে পারবো, একটু আগেই দেখলাম। তো ধরে নিলাম একটা যদি ইউনিট পজিটিভ চার্জকে, ইউনিট পজিটিভ চার্জ হতে হবে, ইউনিট পজিটিভ চার্জ বা একক ধনাত্মক আধান, একটা বিচ্ছিন্ন একক ধনাত্মক আধান হতে হবে, বা ইউনিট পজিটিভ চার্জকে যদি এর তড়িৎ ক্ষেত্রের মধ্যে আসে, এই চার্জটা যে লাইন বরাবর যাবে সেই লাইনটাই হচ্ছে তড়িৎ বলরেখা, বা সেই লাইনটার অভিমুখটাই হচ্ছে তড়িৎ বলরেখার অভিমুখ। এবার ইউনিট পজিটিভ চার্জটা কোন দিকে যাবে? ইউনিট পজিটিভ চার্জটা ডিপেন্ড করবে এই চার্জটার উপরে। এই চার্জটা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ পজিটিভকে কি হয়? বিকর্ষণ করে। তাহলে এই চার্জটা কোন দিকে যাবে? ঠিক এখান থেকে একদম স্পর্শক বরাবর সোজা চলে যাবে। পজিটিভ চার্জ সবসময় স্পর্শক বরাবর, মানে সোজা যায়। তাহলে এই চার্জটা তখন এদিকে যাবে। যদি এই চার্জটা এখানে থাকে তাহলে কোন দিকে যাবে? সোজা এদিকে যাবে, তাই তো? যদি এই চার্জটা এখানে থাকে তাহলে কোন দিকে যাবে? সোজা এদিকে যাবে। আর যদি এই চার্জটা যদি নেগেটিভ হয় তাহলে এখানে ইউনিট পজিটিভ চার্জ থাকলে কি হবে? এটা ভেতরের দিকে চলে আসবে। এখানে যদি ইউনিট পজিটিভ চার্জ দিই তাহলে কি ওটা ভেতরের দিকে ডিরেকশন হবে। তাহলে আমি এক কথায় যদি আমি বলতে চাই যে, একবারে যদি আমি বলতে চাই যে এখানে একটা পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জের জন্য তড়িৎ বলরেখার ডিরেকশন কোন দিকে হবে? সবসময় বাইরের দিকে হবে, যেটা আমি একটু আগেই দেখলাম। কারণ এই পজিটিভ চার্জ ধরে নাম একটা আছে, এর তড়িৎ এতদূর পর্যন্ত ধরে নিলাম এর হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে এর মধ্যে ইউনিট পজিটিভ চার্জকে যদি আমি নিয়ে আসি, একটা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসি, তাহলে এ কোন দিকে? এর ঠিক এখান থেকে এর ঠিক শর্টেস্ট ডিস্টেন্স বা সরল রেখা বরাবর ফোর্সটা কাজ করে। এই ফোর্সটা কোন দিকে কাজ করবে? বাইরের দিকে। আর একদম সোজা স্ট্রেট লাইন বরাবর কাজ করে, তাহলে লাইনস অফ ফোর্সটা কোন দিকে হবে? বাইরের দিকে। এখানে যদি রাখি তাহলে একদম সোজা বরাবর বাইরের দিকে। এখানে যদি রাখি তাহলে বল কোন দিকে কাজ করবে? এর আর এর সংযোজক সরল রেখা বরাবর, এবং এটা বাইরের দিকে। এগুলো আমরা কুলম্বের সূত্র থেকে জেনে আসি। তাহলে এখান থেকে এদিকে কাজ করবে, এখান থেকে এদিকে। তাহলে এই লাইনগুলোই হলো এর হচ্ছে বলরেখা। যদি সিমিলারলি একই রকম ভাবে যদি আমি একটা নেগেটিভ চার্জ নিই, একটা নেগেটিভ চার্জ বা ঋণাত্মক আধান নিই, তাহলে এর বলরেখাগুলো কিরকম হবে? একই রকমই হবে, জাস্ট ভেতরের দিকে। কারণ এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ যদি আমি নেই, ইউনিট পজিটিভ চার্জ, তাহলে ওটা কি এদিকে নেগেটিভ আধান, মানে অ্যাট্রাক্ট করবে। লাইনস অফ ফোর্স গুলো এদিকে হবে, কারণ ফোর্সের ডিরেকশন এদিকে হবে। ফোর্সটা হচ্ছে প্রথম কথা এই নেগেটিভ আর পজিটিভ চার্জের মাঝখানের সংযোজক সরল রেখা বরাবর হয় ফোর্সটা, যেটা আমি কুলম্বের সূত্র থেকে জেনেছিলাম। আর ফোর্সের ডিরেকশনটা হয় এই রেখা বরাবর,
যে রেখা বরাবর ফোর্সটা কাজ করছে। তাহলে ইউনিট পজিটিভ চার্জ হলে এটা এদিকে চলে গেল, যদি এখানে চার্জ থাকতো তাহলে এদিকে হতো, এখানে থাকলে এদিকে হতো, এখানে থাকলে এদিকে হতো। তাহলে আমি এখান থেকে বুঝতে পারবো যে যখন আমি নেক্সট অঙ্ক করব, যখন প্রবলেম সলভিং আসবে, প্রথমে আমি সিম্পল প্রবলেম করব WBH CHSC স্টুডেন্টদের জন্য, তারপর আমি অ্যাডভান্স লেভেল কিছুটা JEE মেন এগুলোর জন্য অঙ্ক করব। তো যখন আমি প্রবলেম সলভ করব তখন আমি সিম্পলি দেখে নেব যদি পজিটিভ চার্জ থাকে তাহলে পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বা ফোর্সের ডিরেকশন বা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? বাইরের দিকে। আর যদি নেগেটিভ চার্জ থাকে নেগেটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের ডিরেকশন কোন দিকে হবে? ভেতরের দিকে। নেগেটিভ চার্জের জন্য ভেতরের দিকে হবে, আর পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বাইরের দিকে হবে। এবার হচ্ছে দুটো চার্জ নিলাম, একটা হচ্ছে পজিটিভ চার্জ নিয়েছি, একটা হচ্ছে নেগেটিভ চার্জ নিয়েছি। এই দুটো আধান আছে বা দুটো চার্জ আছে, এই দুটো চার্জের মধ্যে তাহলে বল কোন দিক বরাবর কাজ করবে? যদি এখানে একটা ইউনিট পজিটিভ চার্জকে রেখে দিই তাহলে কোন দিকে বরাবর যাবে বলটা? এ কে ঠেলবে আর এ কে টানবে। তাহলে এই দুটোর ঠিক মাঝখানের সংযোজক সরলরেখা বরাবর যদি আমি এই চার্জটাকে রাখি, এই দুটোর মাঝখানের ঠিক সংযোজক সরলরেখা বরাবর যদি চার্জটাকে রাখি, তাহলে এই চার্জটা এই রেখা বরাবরই এদিকে যাবে, আর অন্য কোনো দিক বরাবর যাবে না। তাহলে এখান থেকে এর তাহলে এই আরেকবার লিখে দিই, তাহলে এখান থেকে এর বড়রেখার ডিরেকশন হলো এটা, কারণ এখানে ইউনিট পজিটিভ চার্জ রাখলে একদম সরলরেখা বরাবর যাবে। যদি এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ রাখি তাহলে কোন দিক বরাবর যাবে ইউনিট পজিটিভ চার্জটা? এই যে প্লাসটা আমি একটু আগেই বললাম সরলরেখার স্পর্শক বরাবর মানে সোজা স্পর্শক বরাবর ঠেলবে। এই চার্জটা প্লাস আধানটা একে এই দিক বরাবর ঠেলবে, একে এই দিক বরাবর ঠেলবে। এ কিন্তু এই দিক বরাবর ঠেলবে না, একে এই আধানটা একে এই দিক বরাবর অ্যাট্রাক্ট করবে। তাহলে এই দুটো রেজাল্টেন্ট বরাবর এ একটু ঘুরে গেল, এইখানটা তো আসলে ইউনিট পজিটিভ চার্জটা। এ আবার একে এদিক বরাবর ঠেলবে, এ আবার একে এই দিক বরাবর আকর্ষণ করবে। এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট বা লব্ধি বরাবর একটু বেঁকে গেল, এখানটা যখন আসলো তখন এ এদিক বরাবর ঠেলবে, এ এদিক বরাবর টানবে। তাহলে রেজাল্টেন্টটা এদিকে একটু বেঁকে যাবে, কেন? কারণ যত এদিকে আসছে এর সঙ্গে এর দূরত্ব তত কমছে। কারণ আমরা কি জানি ফোর্স ইকুয়াল টু ফোর্স প্রপোর্শনাল টু 1/r², কুলম্বের সূত্র। কারণ দূরত্ব যত বাড়বে ফোর্স তত কমবে, দূরত্ব যত কমবে ফোর্স তত বাড়বে। তাহলে দূরত্ব যত কমছে মানে এর সঙ্গে যখন দূরত্ব বাড়ছে এর সঙ্গে যখন দূরত্ব কমছে তার মানে ফোর্সটা বাড়ছে। এ বেশি ফোর্স দিচ্ছে, এ যতটা ফোর্স দিচ্ছে এ তার থেকে বেশি ফোর্স দিচ্ছে, মানে আরো নিচের দিকে টেনে নিচ্ছে। আবার যখন এখানে আসবে এ টানবে হচ্ছে ওদিক বরাবর, এ আসবে এদিক বরাবর, তার মানে এটা ধীরে ধীরে এখানে চলে আসবে। তাহলে লাইনটা কোন দিকে হলো? এইভাবে করে এরকম ভাবে আসলো। এটাকে যদি আমি একটু ফ্রেশ করে রাখি তাহলে এরকম ভাবে পাবো যে একটা পজিটিভ চার্জ আছে একটা নেগেটিভ চার্জ আছে, ঠিক মাঝখান বরাবর যদি এদের সংযোজক সরলরেখা বরাবর কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখি তাহলে সেই ইউনিট পজিটিভ চার্জটা কোন দিকে যাবে? প্লাস থেকে মাইনাসের দিকে একদম সরলরেখা বরাবর যাবে। যদি একটু উপরে রাখি তাহলে এরকম ভাবে যাবে, যেটা আমি দেখলাম। আর একটু উপরে রাখলে এরকম ভাবে যাবে, আর একটু উপরে রাখলে যাবে এরকম ভাবে, আর একটু উপরে রাখলে যাবে এরকম ভাবে, এটা বাইরের দিকে। নিচের দিক থেকেও তেমনই যাবে, এখান থেকে সব এসে ঢুকবে, এদিক থেকে সব যাবে আর ওদিক থেকে শুরু। তাহলে এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। এবার দুটো বড়রেখা কখনো পরস্পর পরস্পরকে ছেদ করে না। কেন? কি হবে? ছেদ করলে কি হবে? দুটো বড়রেখা ধরে নাও এতটা বোঝা হয়ে গেছে। এবার দুটো বড়রেখা এই বড়রেখাটা আর এই বড়রেখাটা যদি ছেদ করতো, মানে যদি এরকম হতো যে আরেকটা বড়রেখা এরকম ভাবে গিয়ে এরকম ভাবে এসেছে, হতেই পারতো। তাহলে এইটা হচ্ছে ছেদ বিন্দু। তাহলে এই পয়েন্টটা কি হতো? ইন্টারসেক্ট যদি করতো তাহলে এই পয়েন্টে এখানে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিকে? আমি স্পর্শক বরাবর বলেছি, তাহলে বড়রেখার স্পর্শক বরাবর তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হচ্ছে এই স্পর্শক বরাবর। আর এই লাইনটার জন্য এই যে এই লাইনটার জন্য অভিমুখ হচ্ছে এদিকে। তাহলে একই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দুটো অভিমুখ থাকতো, যেটা সম্ভব নয়। তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে একটাই মাত্র অভিমুখ থাকবে, দ্বিতীয় কোনো অভিমুখ থাকা সম্ভব নয়। তাহলে এটা হয়ে গেল। তাহলে তার জন্য দুটো তড়িৎ বড়রেখা কখনো পরস্পর পরস্পরকে ছেদ করতে পারে না। এবার লাস্ট পয়েন্ট যেটা বলছি, ধরে নিলাম দুটো পজিটিভ আধান আছে বা দুটো নেগেটিভ আধানও থাকতে পারে, একই ব্যাপার।
এই আধানের জন্য লাইনস অফ ফোর্স গুলো কোন দিকে হবে? বাইরের দিকে হবে। প্লাসের জন্য তো বাইরের দিকে হয়, আমি একটু আগেই দেখলাম। এই আধানের জন্য বাইরের দিকে হবে। এই প্লাসের জন্য কি হবে? বাইরের দিকে হবে। আচ্ছা, এবার যদি একটা চার্জকে এখানে রাখি, এও বিকর্ষণ করবে, এও বিকর্ষণ করবে, তাহলে এ যাবে কোথায়? এ হচ্ছে এরকম ভাবে থাকবে যে যদি এখানে রাখি তাহলে এ বিকর্ষণ করবে কোন দিক বরাবর? এদিক বরাবর। এ বিকর্ষণ করবে এদিক বরাবর, তাহলে রেজাল্টেন্ট হবে এদিকে, তার মানে চার্জটা এদিক বরাবর যাবে। তাহলে এই দুটোর তড়িৎ বলরেখার ডিরেকশনটা কিরকম ভাবে হবে? এ হচ্ছে এদিক বরাবর, বুঝা গেল? সিমিলারলি উল্টো দিক বরাবর আমি কি করব? এ হচ্ছে এদিক বরাবর, এর হচ্ছে এদিক বরাবর, তাহলে মাঝখানে একটা পয়েন্টকে আমি ক্রস দিয়ে রাখলাম। তাহলে এই জায়গাটা মানে এই দুটো চার্জের সংযোজক রেখার ঠিক মাঝখানে এমন একটা পয়েন্ট হবে যে পয়েন্টটাকে আমি বলবো উদাসীন বিন্দু বা নিউট্রাল পয়েন্ট। মানে এই পয়েন্টে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না, এই পয়েন্টে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে, এটাকে বলবো নিউট্রাল পয়েন্ট। ঠিক আছে, তাহলে আজকের লেকচারের মধ্যে যতগুলো পয়েন্ট ছিল সবগুলো আজকের লেকচারে মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেল। তাহলে আজকের লেকচার 2 এ যা পড়ানো হলো তার মধ্যে যেসব প্রশ্নগুলো এইচএস এর জন্য ইম্পর্টেন্ট বা এইচএস এর যেসব প্রশ্নগুলো আগে এসেছে সেই প্রশ্নগুলো একবার দেখে নাও। স্থির তড়িতের ক্ষেত্রে কুলম্বের সূত্রে ভেক্টর রূপটি বিবৃত করো। ভেক্টর রূপটির গুরুত্ব আলোচনা করো, আমি বলেছি। উপরিপাতের নীতিটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো। উপরিপাতের নীতি মানে হচ্ছে বহু সংখ্যক আধানের জন্য একটা যে উপরিপাত হয়েছিল একটা চার্জের উপরে মোট ফোর্স, সেটা অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4 ব্যাখ্যা করো, আমি বললাম। তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা দাও, বলেছি। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে কি বুঝো? সিজিএস পদ্ধতিতে এর একক কি, এর মাত্রা কি, বলেছি। দুটি তড়িৎ বলরেখা কখনো পরস্পরকে ছেদ করে না, কেন, সেটাও বলেছি। তাহলে এবার এরপর আমরা নেক্সট মডিউলে দেখব লেকচার নাম্বার হচ্ছে 3-তে, এবং লেকচার নাম্বার 3-তে হচ্ছে তড়িৎ দ্বিমেরু এবং তড়িৎ দ্বিমেরু সম্পর্কিত বাকি আলোচনাগুলো করব। থ্যাংক ইউ।